हेलो फ्रेंड्स আসসালামু আলাইকুম এভরিওয়ান নমস্কার আদাব। আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে সিটেট জুলাই 2024 এর যে পেপার 2 ছিল সেই পেপার 2 যে বাংলা সাবজেক্টের ল্যাঙ্গুয়েজ 2 ছিল সেই ল্যাঙ্গুয়েজ 2টা ডিসকাস করব। এর আগের ভিডিওর মধ্যে আমরা যে পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 আর পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1টা ডিসকাস করেছি আগের 3টি ভিডিওর মধ্যে। আমরা একটি নতুন সিরিজ শুরু করছি যেখানে আমরা 2024 এর যে লাস্ট সিটেট হয়েছিল সেই কোয়েশ্চেন পেপারগুলি অ্যানালাইজ করব। তারপরে আমরা 2018 থেকে শুরু করে 24 পর্যন্ত কমপ্লিট করব। আর এই কোয়েশ্চেনগুলো আপনার জন্য যথেষ্ট, এর চেয়ে বেশি আর কিছু লাগবে না। যদি চ্যানেলের সাথে জুড়ে থাকেন তাহলে এই প্রত্যেক যে কোয়েশ্চেন আছে 2018 থেকে 24 পর্যন্ত সবগুলি পেয়ে যাবেন। আর যদি আপনি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন যে সিটের প্রথমবার দেবেন, যদি বুঝতে পারছেন না যে কোথায় থেকে কি পড়বেন, হঠাৎ করে কোনো জায়গা থেকে যদি ভিডিও দেখতে থাকেন তাহলে হবে না। আপনারা চ্যানেলের মধ্যে একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখবেন সিটেট জানুয়ারি 2025 ফুল ডিটেলস। এই ভিডিওর মধ্যে যে কোন চ্যানেল থেকে কি পড়তে হবে, কোন চ্যানেলটা সব থেকে বেস্ট বা কোন ভিডিও দেখতে লাগবে, সেই প্রত্যেকটি ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন যে কোন চ্যানেল থেকে কোন সাবজেক্ট প্রিপারেশন করবেন। সব থেকে ভালো তো লেটস লার্ন, যে লেটস লার্ন থেকে শুধু প্রিপারেশন করলে হয়ে যাবে এটা নয়, যে আলাগ আলাগ সাবজেক্ট আছে সেগুলোর আলাগ আলাগ টিচার আছে, সেই সাবজেক্ট টিচারের সহিত যদি প্রিপারেশন করতে চান তাহলে সেই ভিডিওটা দেখবেন। সেই ভিডিওর নিচে ডিসক্রিপশনে ওই প্রত্যেক সাবজেক্টের প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর আজকে যে বাংলা পেপারের ল্যাঙ্গুয়েজ 2 সেই ল্যাঙ্গুয়েজ 2 পেপারটা ডিসকাস করব। আর আমরা বাংলার যে 2018 থেকে 24 পর্যন্ত প্রত্যেক কোয়েশনগুলি ডিসকাস করব। আজকে যে প্রথম কোয়েশন, শিক্ষানীতিতে ত্রিভাষা নীতি ভারতীয় ভাষা কিসের বিকাশ সাধন করে? হিন্দিকে গুরুত্ব প্রদান করে দ্বিভাষা শিক্ষা, মানে হিন্দিটাকে ইম্পর্টেন্ট দিয়ে বাইলিঙ্গুয়াল এডুকেশনটা গুরুত্ব দেওয়া হয়, ইম্পর্টেন্ট দেওয়া হয়। মাতৃভাষা নির্ভর বহুভাষা তত্ত্ব, বহুভাষিক শিক্ষা, একভাষী শিক্ষা। বহুভাষিক শিক্ষা মানে মাল্টিলিঙ্গুয়াল, আর একভাষী শিক্ষা মানে মনোল্যাঙ্গুয়াল। মনোল্যাঙ্গুয়াল মাত্র একটি ল্যাঙ্গুয়েজ, যে একটি ল্যাঙ্গুয়েজ জানে বা একটি ল্যাঙ্গুয়েজ বলতে পারে তাকে বলা হয় মনোল্যাঙ্গুয়াল। মাল্টিলিঙ্গুয়াল কয়েকটি ল্যাঙ্গুয়েজ। আর এই যে কোয়েশ্চেন আনসার সেটা হচ্ছে মাতৃভাষা নির্ভর বহুভাষা তত্ত্ব, মানে মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম। এই যে আমাদের ভারতবর্ষের যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোর মধ্যে যে ভাষা নীতি বা শিক্ষানীতির মধ্যে যে ভাষা নামে জানা যায় সেটা হচ্ছে ত্রিভাষা নীতি বা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এই যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা সর্বপ্রথম বলেছিল কোটারি কমিশন 1964 মধ্যে। এই যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা থাকবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার মাদার টাং, সবার প্রথমে যে মাদার টাং বা রিজনাল ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ, এই তিনটি থেকে একটি থাকবে। কোয়েশনের মধ্যে এই কোয়েশন অনেকবার আসে বা অনেক রিপিটেড এই কোয়েশনটা, যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে কোনটি ভাষা থাকে। সর্বপ্রথম যেটি মাদার টাং থাকবে, আর যদি মাদার টাং থাকে না তাহলে রিজনাল বা নেটিভ, সবার প্রথমে মাদার টাং থাকবে। তারপরে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হবে, যে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে সেটার মধ্যে আপনার যদি হিন্দি বাংলা ভাষা স্টেট হয়, যেমন আমি বাংলা বলছি, আমার জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হবে হিন্দি বা ইংলিশ। আর যদি হিন্দি স্টেট হয় তাহলে হিন্দি স্টেটের জন্য যে কোনো একটি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ হতে পারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা। মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ হিন্দি স্টেটের জন্য, আর আমি তো বাংলা বলছি, আমার জন্য হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দিকে আমি ধরতে পারবো বা মডার্ন ল্যাঙ্গুয়েজটাকে ধরতে পারবো। আর যে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, এই থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ অথবা যে আদার কোনো ল্যাঙ্গুয়েজ, যে 22টি ভাষা আছে, 8 শিডিউলের মধ্যে 22টি ভাষা আছে, সেই 22টি ভাষা থেকে যে কোনো একটি হবে। আর এই কোয়েশনও অনেকবার আসে যে কত নম্বর তালিকায় কতটি ভাষা আছে, কত নম্বর তালিকা সেটি হচ্ছে 8 শিডিউল তালিকা। আর যে কয়টি ভাষা আছে, 22টি ভাষা আছে। আর এই 22টি ভাষার মধ্যে ইংলিশটা নেই, ইংলিশটাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয় আর হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই কোয়েশন থেকে আপনারা আই থিঙ্ক 8 থেকে 9টি কোয়েশন এই একটি কোয়েশনের মধ্যে পেয়ে গেছেন। এখান থেকে 8 থেকে 9টি কোয়েশন আসে, এই যে যতটুকু বললাম। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, যখন কোনো ছোটো গল্পে জীবজন্তুগুলি প্রধান চরিত্র হয় এবং একটি জোরালো নীতি শেখায় তখন সেটিকে বলা হয়, মানে জীবজন্তুকে, অ্যানিমেলসগুলোকে প্রধান চরিত্র দেওয়া, এটা কী রকমের স্টোরিটা। এই কোয়েশনটা একদম নতুন, যে প্রিভিয়াস ইয়ারে
এই কোয়েশনের সাথে রিলেটেড আর কোনো কোয়েশন আসেনি, তাই 4টি অপশন আমি ডিসকাস করব। বিজ্ঞানভিত্তিক অলীক কল্পনা, সায়েন্স ফিকশন, ভ্রমণ কাহিনী, উদ্ভট কল্পনা বা ফ্যান্টাসি, ফেবেল। এটার সঠিক অপশন হচ্ছে ফেবেল। অপশন 4টা হচ্ছে সঠিক। এই ফেবেলটা কি একটু জেনে নেই। ফেবেল বা উপকথা হলো এমন একটি ছোট গল্প যা সাধারণত পশুদের বা অন্যান্য জীবজন্তুদের চরিত্র হিসাবে উপস্থাপন করে এবং এর মাধ্যমে কোনো বিশেষ নীতি বা শিক্ষামূলক বার্তা প্রদান করে, মানে কোনো নীতিমূলক শিক্ষামূলক বার্তা প্রদান করে অ্যানিমেলের মধ্যে দিয়ে। উপকথার মাধ্যমে পাঠকদের জীবনের মূল নীতিগুলি সহজ ও আকর্ষণীয়ভাবে শেখানো হয়। প্রখ্যাত উদাহরণ হিসাবে ইচপটের উপকথা উল্লেখযোগ্য, বা যেমন মোরগ ও শিয়াল বা হাঁস ও সোনার ডিম, এইসব যে গল্পগুলো আছে এইগুলোকে ফেবল বলা হয়। অপশন 4টা ঠিক। তারপরে হচ্ছে যে ফ্যান্টাসি বা উদ্ভট কল্পনা, এগুলি কি? ফ্যান্টাসি হলো একটি সাহিত্যিক শৈলী যা বাস্তবতার বাইরে কল্পনাশীল বা অলৌকিক উপাদানগুলির উপর ভিত্তি করে। এই ধরনের অলৌকিক উপাদান, বাস্তবতার বাইরে যে উপাদানগুলি থাকবে সেইগুলির উপর ভিত্তি করে। এই ধরনের গল্পে সাধারণত বাস্তব জগতের বাইরে থেকে আসা অস্বাভাবিক বা জাদুকরী ঘটনা, সত্তা বা পৃথিবীর সৃষ্টি থেকে, যে পৃথিবীর সৃষ্টি হয়েছে জাদুকরের যেভাবে ঘটনা থাকবে সেইগুলোই থাকবে ফ্যান্টাসি। উদাহরণস্বরূপ জাদুকর, ড্রাগন বা জাদুকরী রাজ্যগুলো এই ধরনের গল্পের অংশ হতে পারে। যেমন কার্টুনের মধ্যে দেখবেন আইসক্রিম কি দুনিয়া, এইভাবে অনেক ভিডিও থাকে, বা ইউটিউবের মধ্যে দেখবেন অনেক জাদুঘরের যে স্টোরিগুলো থাকে সেগুলোকে আপনি ফ্যান্টাসি বলতে পারেন। উদ্ভট ঘটনা কল্পনার মধ্যে কখনো কখনো অন্যান্য কাল্পনিক উপাদান অন্তর্ভুক্ত থাকে, যেমন ভিন্ন পৃথিবী বা অন্যান্য কাল্পনিক সৃষ্টির কাহিনী, মানে কল্পনার জগতে চলে গেলেন, সেটা হবে ফ্যান্টাসি। এই ফ্যান্টাসি, ফেবেল এগুলি একদম নতুন ওয়ার্ড, সিটিতে এর আগে আসে নাই। তারপর হচ্ছে যে সায়েন্স ফিকশন, এটা আপনার জানা থাকবে, হলো এমন একটি সাহিত্যিক শৈলী বা বিজ্ঞানের সম্ভাব্য উন্নয়ন, প্রযুক্তির অগ্রগতি বা ভবিষ্যতের কল্পনা প্রসূত পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি। এই ধরনের গল্পে সাধারণত বাস্তবিকভাবে সম্ভব এমন কিন্তু বর্তমান প্রযুক্তি বা বিজ্ঞানের সীমার বাইরে থাকা বিষয়বস্তু, মানে সায়েন্সের সাথে রিলেটেড যেই টপিকগুলো থাকবে সেটার কথা বলে। যেমন মহাকাশ ভ্রমণ এটা সায়েন্স ফিকশনে ধরা যাবে। রোবট বা নতুন প্রযুক্তির ব্যাপার, যে নতুন প্রযুক্তির ব্যবহার করে কোনো জিনিস বানাবেন সেটাকে সায়েন্স ফিকশনের সাথে জড়িত করতে পারবেন, এটা হচ্ছে সায়েন্স ফিকশন। এই 3টি অপশন একবার পড়ে নেবেন, কারণ এটি নতুন, হয়তো নেক্সট বার এসে যেতে পারে অপশন থেকে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, নিচের কোন বিবৃতিটি ঠিক? এখানে কোনটি সঠিক? ডিসগ্রাফিয়া একটি পঠন বিশৃঙ্খলা। ডিসগ্রাফিয়া পঠন বিশৃঙ্খলা নয়, ডিসগ্রাফিয়াটা রাইটিংয়ের সাথে জড়িত। ডিসগ্রাফিয়া, গ্রাফ বলতে যে আপনি গ্রাফ পেপারের মধ্যে এইভাবে গ্রাফ আঁকেন, গ্রাফ রাইটিংয়ের সাথে জড়িত ডিসগ্রাফিয়া, তাহলে অপশন 1টা কারেক্ট নয়। ডিসলেক্সিয়া একটি লিখন বিশৃঙ্খলা। ডিসলেক্সিয়া লিখন নয়, পঠন বিশৃঙ্খলা, মানে ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসঅর্ডার, অপশন এটাও ভুল। ডিসলেক্সিয়া একটি পঠন বিশৃঙ্খলা, এটা সঠিক। ডিসলেক্সিয়া ইজ এ রিডিং ডিসঅর্ডার আর ডিসগ্রাফিয়া রাইটিং ডিসঅর্ডার। অপশন 3 and 4 ঠিক। এই যে অপশনগুলি বাংলার যে কোয়েশ্চেন পেপার, সেই বাংলার কোয়েশ্চেন পেপারের মধ্যে এইবার যে কোয়েশ্চেন পেপার ছিল সেই কোয়েশ্চেন পেপারে এই অপশনগুলি ছিল না, কিন্তু এই অপশনগুলি ইংলিশের মধ্যে ছিল। যখন কোয়েশ্চেন পেপারের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় ইংলিশটাকে ফাইনাল মানা হয়, যদি হিন্দির মধ্যেও কোনো কিছু ভুল হয়ে যায়, যদি ইংলিশটাকে ফাইনাল মানা হবে। তাই এই অপশনের সঠিক অপশন হচ্ছে অপশন 2, যেটা এটা সঠিক। বি, সি অ্যান্ড ডিটা কারেক্ট। ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসঅর্ডার আর ডিসগ্রাফিয়া হচ্ছে রাইটিং ডিসঅর্ডার। আর আরেকটি হচ্ছে ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়াটা হচ্ছে ম্যাথ রিলেটেড, যত সব ক্যালকুলেশন রিলেটেড থাকবে সেটা হবে ডিসক্যালকুলিয়া, মানে ক্যালকুলেশন প্রবলেম যত সব থাকবে ম্যাথসের রিলেটেড সাথে থাকবে সেটা হবে ডিসক্যালকুলিয়া। আরেকটি ডিসঅর্ডার আর ডিসলেক্সিয়াটি অসুবিধা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটি কোয়েশন আসে যে ডিসলেক্সিয়াটা কীরকমের, সেটি হচ্ছে নিউরোলজিক্যাল, মানে ব্রেইনের ওয়ারের সাথে কিছু রিলেটেড। আর আরেকটি হচ্ছে এই ডিসঅর্ডারের মধ্যে ডিসফেজিয়া। ডিসফেজিয়াটা হচ্ছে যে ভাষার সাথে সম্পর্কিত, ভাষা বলতে বা ভাষা বুঝতে কিছু অসুবিধা হচ্ছে, ভাষা নিয়ে কোনো কিছু অসুবিধা হচ্ছে, সেটা হবে ডিসফেজিয়া। আর আরেকটি আছে ডিসপ্রেক্সিয়া। ডিসপ্রেক্সিয়াটা হচ্ছে মোটর ডিসঅর্ডার, যেমন শার্টের বোতামগুলো লাগাতে অসুবিধা হচ্ছে বা জুতার লেসগুলো বাঁধতে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ডিসপ্রেক্সিয়া। ডিসপ্রেক্সিয়া মোটর ডিসঅর্ডার, আর ডিসফেজিয়া ভাষার সাথে সম্পর্কিত। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4,
সরকারি বিদ্যালয়ে একজন শিক্ষিকার রীতি, দৃশ্যযন্ত্র এবং ভাষা সংক্রান্ত খেলা ব্যবহার করে সপ্তম শ্রেণীতে ইংরেজি শিক্ষণের জন্য রীতা রীতা শিক্ষণের কোন আদর্শটি প্রয়োগ করেছেন, মানে কোন প্রিন্সিপালটা তিনি গ্রহণ করেছেন, যে দৃশ্যযন্ত্র বলতে ভিজুয়াল ম্যাটেরিয়ালগুলি বা ভাষা সংক্রান্ত খেলা, এগুলি কী ধরনের প্রিন্সিপাল? এটা উৎসাহ এবং আগ্রহের আদর্শ, মানে প্রিন্সিপাল অফ মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট। সহজাত পদ্ধতির আদর্শ, মানে ন্যাচারাল অ্যাপ্রোচটা। জীবনের সাথে সম্পর্কিত আদর্শ, রিয়েল লাইফ রিলেটেড। অনুশীলন বা অভ্যাস গঠনের আদর্শ, অনুশীলন বা অভ্যাস গঠনের আদর্শ যেটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড হ্যাবিট ফরমেশন, সেটার আদর্শ। এই যে আদর্শগুলি একবার বা প্রিন্সিপালগুলি একটু ডিসকাস করে নেব এক একটি করে। উৎসাহ এবং আদর্শ হলো একটি শিক্ষণমূলক ধারণা যা শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ এবং উৎসাহ সৃষ্টি করে, মানে আপনাকে ইন্টারেস্ট করবে, আপনার আগ্রহটা আসবে, আপনি উৎসাহ, আপনি মোটিভেশনটা পাবেন, সেই দিক দিয়ে এটা প্রিন্সিপাল। এই আদর্শ অনুসরণে শিক্ষকরা পাঠদানকে এমনভাবে ডিজাইন করেন যাতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চায়, মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চায় স্টুডেন্টরা, এবং শেখায় প্রক্রিয়া আনন্দ উপভোগ করে, যাতে শিখতে আনন্দটা উপভোগ করতে পারে। এতে শিক্ষার্থীদের মাঝে অ্যাক্টিভ লার্নিং, অ্যাক্টিভ পার্টিসিপেশন, অ্যাক্টিভ লার্নিং বা ক্রিয়েটিভিটি এবং শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব পড়ে, মানে পজিটিভ ইম্প্যাক্টটা পড়ে। উদাহরণস্বরূপ খেলা, দৃশ্যযন্ত্র, বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে পাঠ শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহ উৎসাহ বৃদ্ধি করা। এই যে কোয়েশ্চেন পেপারটা আমি ডিসকাস করছি, যাতে আমি আপনাদের আগ্রহটা জাগানোর জন্য এই পেপারটা আমি একটু ডিজাইন করে আনছি, কিন্তু নেক্সট যে পেপারগুলি থাকবে আমি এভাবে ডিজাইন করব না, যে ম্যারাথন থাকবে সেই ম্যারাথনের মধ্যে ডিজাইন করে আনবো। আর পরে যে কোয়েশ্চেন পেপার যেভাবে কোয়েশ্চন আছে ঠিক সেইভাবে হুবহু আমি কোয়েশ্চনগুলি দেখাবো। জাস্ট আপনার যে ইন্টারেস্ট আসে, প্রথমে ক্লাসের মধ্যে ইন্টারেস্ট আসে, সেই আসার জন্য আমি এই ক্লাসটা একটু ডিজাইন করে আনছি। সেটা আমার প্রিন্সিপাল অফ কী ছিল? উৎসাহ আগ্রহের আদর্শ, ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশনের আদর্শ। আর এই ভিডিওর মধ্যে আমি কিছু যে আপনাকে পড়ার জন্য মোটিভেশনটাও করতে পারি, যে আপনারা পড়তে শুরু করে দেন, প্র্যাকটিস করে দেন, সেটা আমার আদর্শ কীরকমের প্রিন্সিপাল থাকবে? অপশন 1, এটা সঠিক অপশন হচ্ছে অপশন 1টা কারেক্ট। তারপর হচ্ছে সহজাত পদ্ধতির আদর্শ, এটা মানে স্বাভাবিক পদ্ধতি, মানে ন্যাচারাল অ্যাপ্রোচটা অনেকবার আসে, সেটা জেনে নিন। সহজাত পদ্ধতি আদর্শ, ন্যাচারাল অ্যাপ্রোচ একটি ভাষা শিক্ষার পদ্ধতি যা মূলত স্টিফেন ক্রেসন অ্যান্ড ট্রেসি টেরেল, এই যে ন্যাচারাল অ্যাপ্রোচটা দিয়েছেন স্টিফেন ক্রেসন আর ট্রেসি টেরেল দ্বারা উন্নত হয়েছে। এটা এই পদ্ধতির মূল ধারণা হলো ভাষা শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে তাদের মাতৃভাষা শেখার মতো শিক্ষা দেওয়া, মানে যেভাবে মাতৃভাষা শেখে অটোমেটিকভাবে, সেইভাবে যেন ন্যাচারালভাবে তারা ভাষাটা শিখতে পারে, সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ। জীবনের সাথে সম্পর্কিত আদর্শ, লাইফ সিচুয়েটেড অ্যাপ্রোচ, ভাষা শিক্ষার একটি পদ্ধতি যা শিক্ষার্থীদের জীবনের বাস্তব পরিস্থিতির সাথে ভাষার সংযোগ স্থাপন করে, মানে ইন্টারাকশন করে তাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে। এর মূল উদ্দেশ্য হলো ভাষা শিক্ষাকে শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রয়োজন এবং অভিজ্ঞতার সাথে সম্পর্কিত করা। এটা হচ্ছে লাইফ সিচুয়েটেড অ্যাপ্রোচ। এটা এত ইম্পর্টেন্ট না, ন্যাচারাল অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট হচ্ছে। তারপর হচ্ছে অনুশীলন এবং অভ্যাস গঠনের আদর্শ, প্র্যাকটিস অ্যান্ড হ্যাবিট ফরমেশন অ্যাপ্রোচ, ভাষা শিক্ষার একটি পদ্ধতি যা ভাষার নিয়মিত এবং সিস্টেমেটিক অনুশীলন এবং অভ্যাস গঠনের উপর জোর দেয়। এর মূল উদ্দেশ্য হলো ভাষার সঠিক ব্যবহার এবং দক্ষতা অর্জনের সহায়তা করা, মানে আপনি প্র্যাকটিস করবেন, যত সময় না আপনি পড়তে থাকবেন, আপনার যে একটা হ্যাবিট ফরমেশন না করবেন ততক্ষণ না আপনি ভালোভাবে পড়তে পারবেন না। এটা ঠিক আছে যে প্র্যাকটিস, রিপিটেশন, ড্রিল এগুলি বিহেভিয়ারিস্ট থিওরি, বাট বিহেভিয়ারিস্ট থিওরি আলাদা, কিন্তু এর মধ্যে যদি আমরা একটি রেগুলারভাবে ক্লাসগুলি না দেখি তাহলে কি আমরা পারবো না। তাহলে এটা একটা প্রেজেন্ট অ্যান্ড হ্যাবিট ফরমেশন অ্যাপ্রোচ একটি প্রিন্সিপাল। এটা সঠিক অপশন ছিল উৎসাহ এবং আগ্রহের আদর্শ, অপশন 1টা ছিল সঠিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও জানে এই চ্যানেলের মধ্যে বাংলার ক্লাস পাওয়া যাচ্ছে। কারণ বাংলার ক্লাস কোনো চ্যানেলের মধ্যে ভালোভাবে পাওয়া যায় না। যদি পাওয়া যায়, কোয়েশ্চেন পেপারগুলো হুবহু ডিসকাস করা থাকে না, যে 15টি কোয়েশ্চেন থাকে সেই 15টি হুবহুভাবে ডিসকাস করা থাকে না, জাস্ট ইম্পর্টেন্টগুলি থাকে। কিন্তু আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পুরো কোয়েশ্চেন পেপারটি, পুরো যে 15টি সেট থাকে সেই 15টি সেটটি দেখা। আর যদি পেডাগজি নিজে সলভ করা যায় না, পেডাগজি যখন আপনি অন্য কারো কাছ থেকে শুনবেন, অন্য কারো কাছ থেকে বুঝবেন, তখন আপনার পেডাগজিটা ইমপ্রুভ হবে। কোয়েশ্চেন নাম্বার 5, অবরোহী প্রক্রিয়া টপ ডাউন সম্পর্কে কোনটি সত্য নয়?
টপ ডাউনের মধ্যে সবার প্রথমে থাকবে স্টোরি, তারপরে এর আগের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোর মধ্যে আমি টপ ডাউন আর বটম আপ এগুলি ভালোভাবে ডিসকাস করেছি। এর আগের যে অ্যানালাইসিস ছিল ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 পেপার 1-এর বা পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ছিল সেগুলি দেখে নেবেন, কারণ যে কনসেপ্টগুলি আমি একথা বলতে ভুলে গেছি, যদি আপনি থিওরি দেখতে চান তাহলে ইংলিশ পেডাগজি থিওরি একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেই প্লেলিস্ট থেকে থিওরিগুলি দেখে নেবেন। আর সেই থিওরিগুলি দেখার পর যে আমি অ্যানালাইজ করেছি, অ্যানালাইসিসের সাথে আমি অনেক থিওরি ডিসকাস করেছি যেগুলি ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে ডিসকাস করছিলাম না, সেই অ্যাপ্রোচের থিওরিটা আমি দিয়েছিলাম না, থিওরির মধ্যে আমি কোয়েশনের সাথে ডিসকাস করে নিয়েছি। তাই যে আপনার এই অ্যানালাইসিস 4টি পেপার দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যে ইংলিশে পেডাগজি থিওরি একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। ইংলিশ পেডাগজি বাংলা পেডাগজি সিলেবাস একদম সেম, আর কোয়েশনও সেম, জাস্ট কোয়েশনটা ট্রান্সলেট থাকে। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ থাকবে, এই ইংলিশের ট্রান্সলেটগুলো থাকবে বাংলার মধ্যে ল্যাঙ্গুয়েজ 2, আর ল্যাঙ্গুয়েজ 1 সেই ইংলিশের ট্রান্সলেটগুলো ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে থাকবে। তাই আপনারা ইংলিশ পেডাগজি থিওরিটা দেখে নেবেন, সেখানে ডিটেলভাবে ডিসকাস করা আছে। আপনারা যে এক একটি চ্যানেল থেকে খুঁজে দেখা লাগবে সেটার দরকার নয়, সেখান থেকে কমপ্লিট করে নিতে পারেন। আর বাকি সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কোথায় থেকে পড়বেন, সেখানে ওই যে সিটেট 2025-এর যে ফুল একটি ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। টপ ডাউনের সম্পর্কিত নয়, শ্রোতারা বিষয় সংক্রান্ত জ্ঞানের ব্যবহার করে। শ্রোতারা প্রতিটি শব্দের অর্থ বোঝা প্রয়োজন। প্রত্যেকটা বলতে অতিরিক্ত হয়ে যাবে, এই অতিরিক্ত ওয়ার্ডটা নেগেটিভ। শ্রোতারা তাদের পূর্ব জ্ঞানকে ভরসা করে, মানে প্রিভিয়াস নলেজ রিলেট করে টপ ডাউনের দিকে। টপ ডাউন বলতে প্রথমে একটা স্টোরি হুলভাবে বলে দিলেন, এই হুল বলার পর তারা ছোটো করে ভেঙে আরও খুঁজে বার করতে পারবে, সেটা হচ্ছে টপ ডাউন। টপ ডাউনের মধ্যে সবার প্রথমে স্টোরি থাকে আর একদম লাস্টে থাকে লেটার, আর বটম আপের মধ্যে সবার প্রথমে থাকে লেটার আর একদম লাস্টে থাকে স্টোরি। উদ্দিষ্ট অর্থ থেকে সম্পর্কে শ্রোতারা অনুমান করে, মানে অনুমান করে তারা বার করতে পারবে। যদি কিছু পড়তে ভুলে যায় আর পড়া চলাকালীন অনুমান গ্যাস করে তারা মিনিংটার দিকে যেতে পারবে, সেটা সঠিক। যে প্রত্যেকটি শব্দের অর্থ বোঝা এটা সঠিক না, অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 6, গঠনমূলক মূল্যায়নে কোন উপাদানটি আদর্শ নয়, মানে ফরমেটিভ অ্যাসেসমেন্টের কোনটি আদর্শ নয়? প্রকল্প, শ্রেণী উপস্থাপনা, প্রদত্ত কার্য, কাগজ পেন্সিল পরীক্ষা। প্রকল্প বলতে যে প্রজেক্ট যেটা আছে সেই প্রজেক্টের কথা বলা যায়। ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা যে কোনোভাবে আপনি নিতে পারেন, অবজারভেশন করেও নিতে পারেন, অ্যাক্টিভিটির মধ্যেও নিতে পারেন, যে কোনোভাবে নিতে পারেন। ফরমেটিভ অ্যাসেসমেন্টটা যেটা চলাকালীন থাকে, পড়া চলাকালীন যেটা চলতে থাকে সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আর আরেকটি হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্টটা একদম লাস্টে থাকে, পড়া শেষ করানোর পর একদম লাস্টে থাকে, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে আপনারা প্রজেক্ট বা ক্লাসে যে প্রেজেন্টেশনগুলো আছে সেগুলি বা অ্যাসাইনমেন্ট এগুলি প্রদত্ত কার্য বলতে অ্যাসাইনমেন্টের কথা বলা হচ্ছে, এগুলি ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে কাউন্ট করতে পারেন। কিন্তু কাগজ পেন্সিল টেস্ট পরীক্ষা বা পেপার পেন্সিল যে টেস্ট আছে সেই পেপার পেন্সিল টেস্টটা ফরমেটিভ অ্যাসেসমেন্টের উদাহরণ নয়, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্টের উদাহরণ। অপশন 4টা হচ্ছে আদর্শ নয়, 4টা হচ্ছে কারেক্ট। এই যে অ্যাসেসমেন্টের ভিডিও অনেক ডিটেলভাবে ডিসকাস করা আছে, আপনারা ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে অ্যাসেসমেন্ট পেয়ে যাবেন। সেখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মেথড অফ টিচিং, ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপরে আরও 3-4টি অ্যাসেসমেন্ট, আরও 3-4টি মানে ইম্পর্টেন্ট আছে, সেগুলি অনেক ইম্পর্টেন্ট। বাকি থিওরিগুলি শুধু জাস্ট দেখা দরকার, যেমন লার্নিং অ্যাকুইজিশন এটি ইম্পর্টেন্ট, 4-5টি অনেক ইম্পর্টেন্ট, আর বাকিগুলো জাস্ট আপনি একবার শুধু দেখার দরকার, আর কিছু নয়। আর সেই ভিডিওগুলি অনেক ছোটো আছে, দেখে নিতে পারেন। কোয়েশ্চন নাম্বার 7, শিক্ষণ পদ্ধতিতে সারাক্ষণ মূল্যায়ন চলতে থাকে। শিক্ষার্থীর শিক্ষণ এবং বোধের বিশ্লেষণ এটিকে বলে। সারাক্ষণ মূল্যায়ন চলতে থাকে মানে অনগোয়িং যেটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে। যে টিচিং লার্নিং প্রসেসের সময় স্টুডেন্টরা যে বুঝতে পারছে সেটা স্টুডেন্ট লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইজ কল্ড। স্টুডেন্টদের লার্নিং আর যে তাদের আন্ডারস্ট্যান্ডিং, বোধ বলতে আন্ডারস্ট্যান্ডিংকে বোঝানো হচ্ছে, সেটাকে কি বলা হয়, যে কোন ধরনের অ্যাসেসমেন্ট থাকে সেটা শিক্ষণে মূল্যায়ন বলতে অ্যাসেসমেন্ট ইন, তারপরে মূল্যায়নে হিসেবে শিক্ষণ মানে অ্যাসেসমেন্ট এজ, তারপরে
শিকনের জন্য মূল্যায়ন অ্যাসেসমেন্ট ফর আর শিকনের মূল্যায়ন অ্যাসেসমেন্ট অফ। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটি, অ্যাসেসমেন্ট অ্যাজ, অ্যাসেসমেন্ট ফর আর অ্যাসেসমেন্ট অফ। অ্যাসেসমেন্ট ইনের মধ্যে যেমন ডায়াগনস্টিক টেস্ট বা রিমিডিয়াল টিচিং। এই ডায়াগনস্টিক টেস্ট আর রিমিডিয়াল টিচিং এটা অনেক ইম্পর্টেন্ট। এটার থেকে প্রত্যেক বছর কোয়েশন আসে, ল্যাঙ্গুয়েজ 1 হোক কিংবা ল্যাঙ্গুয়েজ 2 মধ্যে হোক, এটা প্রত্যেক বছর রিপিটেড করে। ডায়াগনস্টিক টেস্ট একটা টেস্ট, যেই টেস্টের মধ্যে আপনারা বাচ্চার ঘাটতিগুলো, যে কোথায় বাচ্চারা কমতি রয়েছে, কোথায় তাদের শিক্ষণের মধ্যে ফাঁক রয়েছে, সেটা জানার জন্য আপনি ডায়াগনস্টিক টেস্ট করবেন। ডায়াগনস্টিক টেস্ট করার পর আপনি তাদেরকে রিমিডিয়াল টিচিং দেবেন, মানে যে ঘাটতিগুলো তাদের রয়েছে তাদের আপনি পুনরায় শেখাবেন, পুনরায় রিটিচ করাবেন, সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। আর এই ডায়াগনস্টিক আর রিমিডিয়াল টিচিং এটা অ্যাসেসমেন্ট ইনের মধ্যে পড়ে। প্রথম যে শিক্ষণের মূল্যায়ন সেটা ডায়াগনস্টিক টেস্ট আর রিমিডিয়াল টিচিং সেটার মধ্যে পড়ে। তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট এজ লার্নিং। অ্যাসেসমেন্ট এজ লার্নিংয়ের মধ্যে যে সেলফ থাকবে, পিয়ার থাকবে, বাচ্চারা তারা তাদের পিয়ারের সাথে রিলেটেড করে, যেমন একটা কপি লিখবে, একটি কপি লেখার পর বাচ্চাকে দিয়ে বলবেন যে তুমি এটা চেক করে দেখো, তোমার সহপাঠীদেরকে চেক করে দেখা, তাদেরকে দিয়ে বলো তারা এটিকে কত মার্ক দেবে, বা টিচার তোমাকে কপি দিয়ে বলবে তুমি নিজে নিজে এটাকে মার্ক দেও, তখন সেটা হবে অ্যাসেসমেন্ট এজ লার্নিং, সেটা অ্যাসেসমেন্ট এজের মধ্যে পড়বে। তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট ফর। অ্যাসেসমেন্ট ফর মানে যে ফরমেটিভ যেগুলো থাকবে, এই যে পড়া চলাকালীন টিচারের যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট করবে সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেটা অনগোয়িং পুরো বছর চলতে থাকবে সেটা। এই যে মূল্যায়ন যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং অপশন 3টা, যেটা অনগোয়িং চলতে থাকবে, পড়া চলতে থাকে, মূল্যায়ন চলতে থাকা অনগোয়িং যেটা, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর। আর যে অ্যাসেসমেন্ট অফটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা যে একদম লাস্টে যে অ্যাসেসমেন্টটা হয়, যেমন অ্যানুয়ালি এক্সামটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আর যে আমাদের ইউনিট টেস্ট, আমাদের স্কুলের মধ্যে তো সাধারণত ইউনিট টেস্ট নেওয়া হয় বেশিরভাগ স্কুলে, বা আদার সিবিএসসির মধ্যে তো অনেক ধরনের ফরমেটিভ অ্যাসেসমেন্ট করা হয়। অ্যাসাইনমেন্ট আমাদের কম দেওয়া, কিন্তু সিবিএসসি স্কুলে, সেন্ট্রাল স্কুলের মধ্যে অনেক অ্যাসাইনমেন্ট, অনেক প্রজেক্ট, প্রত্যেক মাসে অনেক প্রজেক্ট, প্রত্যেক মাসে অ্যাসাইনমেন্ট দেওয়া, তারা এগুলো ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে কাউন্ট করে। আর আমাদের স্কুলের মধ্যে ইউনিট টেস্ট পরীক্ষা হয়, এই ইউনিট টেস্টটাকে আপনি ফরমেটিভ অ্যাসেসমেন্ট ধরে নিতে পারেন। আর তারপরে যে হাফ ইয়ারলি আর যে অ্যানুয়ালি, এই হাফ ইয়ারলি আর অ্যানুয়ালিটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অপশন 4টা হচ্ছে হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি। এই কথাটি মনে রাখবেন যে হাফ ইয়ারলি আর অ্যানুয়ালিটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, আর যে আমাদের ইউনিট টেস্ট থাকে বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক বা ক্লাসের মধ্যে কোনো অ্যাক্টিভিটি, এটা ফরমেটিভ বা অ্যাসেসমেন্ট ফরের মধ্যে কাউন্ট করা হয়। এটা সঠিক অপশন ছিল অপশন 3। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, ভাষার দিকে শিক্ষার্থীরা প্রকাশ হওয়া উচিত এবং ভ্রান্তি হলো প্রমাণ যাতে শিক্ষণে স্থান নির্দেশিত হয়। এই ভ্রান্তিটা কখনো নেগেটিভ হবে না, ভ্রান্তি বা এররটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কার দ্বারা? মানববাদীদের দ্বারা, মানে হিউম্যানিস্ট যারা আছে তাদের দ্বারা, মনোবিশ্লেষণের দ্বারা, মানে যে সাইকোলজিস্ট যারা আছে তাদের দ্বারা, আচরণবাদী যারা যে বিহেভিয়ারিস্ট আছে তাদের দ্বারা, জ্ঞানাত্মকবাদী দ্বারা, এটা হচ্ছে কগনিটিভিস্ট যারা, এই কথা তারা বলেছেন। এররটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট অফ লার্নিং এরর। অপশন 4টা হচ্ছে সঠিক। জ্ঞানাত্মকবাদ, কগনিটিভিজম শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর মনের আভ্যন্তরীণ প্রক্রিয়া এবং ধারণার উপর গুরুত্ব দেয়। এটি ভাষা শেখার প্রক্রিয়া শিক্ষার্থীর ভাবনা, ভুল এবং তাদের সমাধানের পথ নির্দেশ করে। যদি ভুল করে তাহলে শিখতে পারবে, কোনো অসুবিধা নেই, সেটা কগনিটিভিস্টের কথা। কগনিটিভিস্টের মধ্যে আপনি পিয়াজেকে ধরে নিতে পারেন, কারণ তিনি কগনিটিভের থিওরি দিয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 9, ভাষা শিক্ষা সৃজনশীলতা হলো, সৃজনশীলতা বলতে যে ক্রিয়েটিভিটি আছে সেটা, যে ল্যাঙ্গুয়েজ এডুকেশনের মধ্যে ক্রিয়েটিভিটিটা কী, সেটা শিক্ষণের নতুন পদ্ধতির ব্যবহার করে শ্রেণীকক্ষ কার্যক্রম, ক্লাসের মধ্যে যে নতুন পদ্ধতি আবিষ্কার করে আপনি সেটা ক্লাসের মধ্যে লাগু করবেন, সেটা সংযোগকারী ভাষা শিক্ষণ ব্যবহার করে শ্রেণীকক্ষ উৎপাদন, যে ক্লাসরুমে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করবেন, যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটি যা আছে সেইভাবে আপনি ম্যাটেরিয়ালগুলো ইউজ করবেন, সেটা হচ্ছে ক্রিয়েটিভ এডুকেশন, ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ। সেটা উন্মুক্ত শ্রেণীকক্ষ কার্য, যেটি
বিভিন্ন অনুমান এবং উত্তরকে অনুমান করো। উন্মুক্ত বলতে ওপেন এন্ডেড। ক্রিয়েটিভিটিটা ওপেন এন্ডেড, ক্রিয়েটিভিটি ডাইভারজেন্টের সাথে জড়িত। আর ডাইভারজেন্ট মানে ওপেন এন্ডেড। একটি প্রশ্নের কয়েকটি সমাধান হতে পারে, একটি প্রশ্নের কয়েকটি উত্তর হতে পারে। আমি একটি প্রশ্নের উত্তর একটি দিতে পারবো, যেমন জল আমরা কেন পান করি, আমি একটি উত্তর দিব, আপনি আরেকটি দিবেন, আরেকজন আরেকটি উত্তর দিবে। এটা হচ্ছে ওপেন এন্ডেড। আর ওপেন এন্ডেডটা ডাইভারজেন্টের সাথে জড়িত। ডাইভারজেন্ট আর ক্রিয়েটিভিটি একই বলতে পারেন, যে বিভিন্ন দিশা যেটি সোচা, সেই ক্রিয়েটিভিটির সাথে ডাইভারজেন্ট জড়িত, ডাইভারজেন্টের সাথে ওপেন এন্ডেড জড়িত। মানে এই ঘুরিফিরি একটি কোয়েশ্চেন ওপেন এন্ডেডটা এভাবে আসে, ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেডের মধ্যে আপনি বিভিন্ন দিশায় সচবেন, চিন্তা করবেন বিভিন্ন দিশা, একটি দিশা নয়। একটি প্রশ্নের সমাধান কয়েকটিভাবে দিতে পারবেন। ক্লাসের প্রত্যেক ছাত্রের আলাদা আলাদা মতামত থাকবে, সেটা হচ্ছে ওপেন এন্ডেড। ক্লোজ এন্ডেড একটি প্রশ্নের মাত্র একটি উত্তর থাকবে। যে এমসিকিউ আছে, এই যে এমসিকিউ আছে সেটা একটি, এটা ক্লোজ এন্ডেড। কিন্তু আমি যে অনেক উদাহরণ দিচ্ছি, আমি অনেক উদাহরণ দিয়ে বলছি, সেটাকে আপনারা ওপেন এন্ডেডভাবে বলে নিতে পারেন। কিন্তু ওপেন এন্ডেড হলেও আমি লাস্টে আমার ক্লোজ এন্ডেডের দিকে যেতে হচ্ছে, মানে আনসার যেটি সঠিক সেটির দিকে যেতে হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী কি, তুমিও যে আনসার দিবে আমিও যে আনসার দেবো, অন্যজনও সেম সেই আনসার দেবে, সেটা হবে ক্লোজ এন্ডেড। আর ওপেন এন্ডেড, জলকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি, কয়েকজন আলাগ আলাগ আনসার দেবে, সেটা হবে ডাইভারজেন্ট। আর এই ডাইভারজেন্টের সাথে রিলেটেড ওপেন এন্ডেড বা ক্রিয়েটিভিটি অপশন 3টা হচ্ছে সঠিক। কিছু বোঝার জন্য ভিন্ন বিষয় উপাদানগুলি একত্রিত করা, বিভিন্ন বিষয়কে একত্রিত করবেন, সেটা হয়ে যাবে না যে সৃজনশীল বা ক্রিয়েটিভিটি। কোয়েশ্চেন নাম্বার 10, যে উপাদানটি কিছু সংখ্যক সময়কালীন এবং অসমনিয়ত অনলাইন শিক্ষণ অবসর প্রদান অনুমোদন করে, সেটা কি? কিছু সংখ্যক সমকালীন বলতে এটা ইংলিশটা হচ্ছে সিনক্রোনাস লার্নিং আর অ্যাসিনক্রোনাস লার্নিং। এই কোয়েশনটা রিপিটেড আছে, এটা আসে এর আগে যে 2022 ছিল সেই 22-এর মধ্যে এই কোয়েশনটি এসেছিল, কিন্তু মানে চেঞ্জ করে, সেই সেম টু সেম না। সিটেটের মধ্যে কোয়েশনগুলি সেম টু সেম না আসে, কিন্তু তাদের যে কনসেপ্টগুলি একদম সেম থাকে। যদি আপনি প্রিভিয়াস ইয়ার সলভ করেন তাহলে আপনি মার্ক ভালো স্কোর করতে পারবেন, আর যদি প্রিভিয়াস ইয়ার সলভ না করেন তাহলে আপনি পারবেন না, কারণ প্রিভিয়াসের উপর ভিত্তি করে নতুন কোয়েশনটা বানানো হয়। এটা অপশন পড়ার আগে যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস এগুলি কি জেনে নেই। সিনক্রোনাস লার্নিং বা সাময়িক শিক্ষণ, রিয়েল টাইম ইন্টারাকশন, শিক্ষক এবং শিক্ষার্থীরা একসাথে একটি নির্দিষ্ট সময় অনলাইনে কার্যক্রম অংশগ্রহণ করে। যেমন যে আমাদের লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসের মধ্যে আপনারা রিয়েল টাইম কানেকশন, মানে আপনারও কানেকশন থাকবে, টিচারের কানেকশন থাকবে, আপনারও কানেকশন থাকবে, যে ইনস্ট্যান্ট যেটার মধ্যে করতে পারবেন সেটা হবে সিনক্রোনাস লার্নিং, সেটা হচ্ছে সিনক্রোনাস। আর যে অ্যাসিনক্রোনাস অসাময়িক শিক্ষণ, যেমন যেটা যে রেকর্ডেড ভিডিও থাকে, আপনার ইচ্ছা মতে আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় দেখতে পারবেন। শিক্ষার্থীরা তাদের নিজস্ব সুবিধা মতে সময়ের পাঠ্য সামগ্রী অ্যাক্সেস করে এবং অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে। উদাহরণ রেকর্ডেড করা লেকচার, এই যে ভিডিও, এই ভিডিওগুলি আপনি পরেও দেখতে পারেন, যে কোনো সময় দেখতে পারেন, কিন্তু লাইভ ক্লাস চলে গেলে লাইভ থেকে যাবে, পরে রেকর্ডেড দেখবে। এই রেকর্ডেডটা অ্যাসিনক্রোনাস হয়ে যাবে, আর লাইভ ক্লাস যখন দেখবে সেটা হবে সিনক্রোনাস। এখানে সঠিক অপশনটা হচ্ছে সুটোপ্যাড। সুটোপ্যাডের মধ্যে কী কী পড়ে দেখবেন যে টেলিভিশন, পাঠ্য বই, এটা সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের মধ্যে পড়ে না। সুটোপ্যাডটা এই সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের মধ্যে পড়ে। সুটোপ্যাড যেমন ট্যাবলেট বা স্মার্টফোন, অনলাইন শিক্ষণ এবং অন্যান্য ডিজিটাল শিক্ষণ উপকরণের জন্য সুবিধাজনক মাধ্যমে হিসেবে কাজ করে। এতে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন শিক্ষণীয় সামগ্রী অ্যাক্সেস করতে পারে। এটা হচ্ছে যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের সাথে জড়িত। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 11, ভাষা শিক্ষণে ভ্রান্তি সংক্রান্ত কোনটি সত্য নয়? এই যে এরর বিষয়ে কোনটি সঠিক নয়? ভ্রান্তি ভাষা শিক্ষণ পদ্ধতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক। এই ভ্রান্তিটা অনেক ক্রুশিয়াল প্রসেস থাকে, ভ্রান্তিটা একদম সঠিক। ভ্রান্তি দ্বিতীয় ভাষা অর্জনের পদ্ধতি বুঝতে সাহায্য করে। আপনি দ্বিতীয় ভাষা অর্জন করছেন, কোথায় ভুল হচ্ছে, সেটা যে ভুল করেছেন কিনা করেছেন না সেটা এররটা জানতে দেবে। যদি ভুল থাকে তাহলে সঠিক করা যাবে, সেটা সঠিক। ভ্রান্তি ভাষা শিক্ষণের পদ্ধতি বাধা প্রদান করে। যখন আপনি ল্যাঙ্গুয়েজ লার্নিং করবেন, যে ভুলগুলো থাকবে সেটাকে আপনি বাধা প্রদান করবে। ভুল কোনোদিন আমাদের ক্ষতি করে না, ভুল থেকে আমরা শিখতে পারি।
যখন আপনি ভিডিও দেখবেন প্রথমে ভুল হবে, যত বেশি ভুল হবে তত বেশি আপনি শিখতে পারবেন। সিটেটের মধ্যে যদি আপনি ফেল করেছেন, ফেল করলে যে আপনি ফেল করে নিয়েছেন সেটা নয়, সেটা আপনি জানতে পারছেন। একবার পরীক্ষা দিয়েছেন, আপনি ফেল করেছেন, আপনার যে কমিগুলো আপনি জানতে পারছেন, আপনি নেক্সট টাইম সিটেট দিবেন, আপনার যে ভুলগুলো থাকবে আপনি শুধরাতে পারবেন। যাদের যে 1 মার্ক বা 2 মার্কের জন্য ফেল করেন, তারার ভুলটা এটাই হচ্ছে যে তারা প্র্যাকটিস কম করেছে। যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস ভালোভাবে করবে না, ততক্ষণ পর্যন্ত সিটেটের যে টাইম যেটা আছে সেই টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারবে না। আপনারা একদম প্রথম থেকে যারা ভিডিও দেখেছেন তারা জানা রাখবেন যে যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনারা হলের মধ্যে টাইমটা কমপ্লিট করতে পারবেন না, প্যাসেজটা ছেড়ে চলে আসবেন। প্যাসেজ আপনি রেগুলার প্র্যাকটিস করে যাবেন। প্যাসেজ যারা গিফটেড স্টুডেন্ট আছে তারা প্যাসেজ একদম মানে ভালোভাবে সলভ করে নিতে পারে, যাদের বোঝার ক্ষমতাটা একটু বেশি আছে। কিন্তু আমাদের মতো স্টুডেন্ট যারা একটু কম বুঝি, আমরা প্র্যাকটিস করার সময় দেখবেন আপনার প্যাসেজের মধ্যে অনেক ভুল হয়েছে, কিন্তু এই ভুলগুলোকে আপনারা ভুল মন করবেন না। আমি যখন প্রথম প্যাসেজ প্র্যাকটিস করতাম, 15টির মধ্যে 6টি কিংবা 7টি বা একটি যে 7 মার্ক থাকে, 7 মার্কের মধ্যে 2টি আনসার সঠিক হতো। যখন আমি প্রথম প্যাসেজ প্র্যাকটিস করতাম, একদম সঠিক জেনুইন যে কথা সে কথা বলছি। তা আপনারাও যে প্যাসেজ প্র্যাকটিস করবেন, আমি এই জন্য বলছি যে আপনারা যখন প্যাসেজ প্র্যাকটিস করবেন, প্যাসেজ প্র্যাকটিস করার সময় মাথা কামাবেন না। নতুন থেকে বলে দিচ্ছি, একদম নতুন আছেন, আপনি শুরুয়াত করছেন, যখন প্যাসেজের প্র্যাকটিস শুরু করবেন দেখবেন অনেক কোয়েশন ভুল হয়েছে, কিংবা কোনো প্যাসেজের মধ্যে ভালো স্কোর হয়ে গিয়েছে আর কোনো প্যাসেজের মধ্যে ভালো স্কোর হয় নাই। তাই এই নিয়ে মাথা ঘামাবেন না। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার রিডিং স্পিডটা ডেভেলপ হবে, আর দেখবেন কোয়েশন পরীক্ষার মধ্যে গিয়ে একটি সহজ প্যাসেজ পেয়ে যাবেন। কিন্তু প্যাসেজটা প্র্যাকটিস করতে থাকবেন। যতক্ষণ প্যাসেজ প্র্যাকটিস নিজে করবেন না, ততক্ষণ আপনার প্যাসেজটা ইমপ্রুভ হবে না, রিডিং স্পিড ইমপ্রুভ হবে না। আর একটা ট্রিক, জাস্ট আপনি প্যাসেজ যখন পড়বেন মনে মনে পড়বেন, সাইলেন্ট রিডিং করবেন। সাইলেন্ট রিডিং যদি প্রথম থেকেই করে অভ্যাস করেন তাহলে হলের মধ্যেও সাইলেন্ট রিডিং করবেন, আর আপনার জন্য ভালো হবে, সময়টা কম লাগবে। এটাই একটা ট্রিক। আর যে ইউটিউবের মধ্যে আপনি যতই প্যাসেজ দেখেন, কখনও আপনার প্যাসেজ লাভে আসবে না। যারা এই চ্যানেল থেকে জড়িত আছেন তারা কোথায় যে ইংলিশের প্যাসেজ আর এইসব প্যাসেজ দেখে সময়টা নষ্ট করবেন না। যদি একটা প্যাসেজ দেখেন 1 ঘন্টার সময়, 1 ঘন্টা সময়ের মধ্যে আপনার 1 ঘন্টা সময়টাই নষ্ট হবে। আর সময়টা কখন নষ্ট করবেন না, অযথা সময় নষ্ট করা ঠিক নয়। সময় যদি নষ্ট করেন, এই ভিডিওর মধ্যে এই সময় নষ্ট করছি, কিন্তু সময় নষ্ট করলে আপনার অনেক মূল্যবান জিনিসগুলো বলছি, যে কোয়েশনের রিলেটেড সবগুলি বলছি। এরপরের যে ভিডিওগুলি থাকবে এত লম্বা থাকবে না, এটা অ্যানালাইসিস পেপার। অ্যানালাইসিস মধ্যে প্রত্যেক অপশনগুলো ডিসকাস করতে লাগে, তাই যে অ্যানালাইসিস পেপারগুলো একটু লম্বা আছে। পরের যে কোয়েশন পেপারগুলি 20 মিনিট বা 20 মিনিট এরকম থাকবে, তাহলে এই বিষয়ে চিন্তা করবেন না। আর যদি এই চ্যানেল থেকে বাংলা প্রিপারেশন করেন তাহলে কোনো রকমের যে বাধা আসবে না আপনার বাংলার মধ্যে, কারণ আমি প্রত্যেক 2018 থেকে 24 পর্যন্ত কমপ্লিট করব। আপনার যে এদিক সেদিক দৌড়ানো লাগবে না, এখান থেকে কয়েকটি এভাবে কোয়েশন দেখা লাগবে না, একটি সম্পূর্ণ সেট পেয়ে যাবেন। এটার অপশন ছিল অপশন 3, ভ্রান্তি ভাষা শিখন পদ্ধতি বাধা প্রদান করে। কখনো ভ্রান্তিটা ভুলটা আমাদের বাধা প্রদান করে না। ভ্রান্তি সর্বদা খারাপ নয় এবং শিখনে সাহায্য করে। সব ভ্রান্তিটা শিখনের সময় সাহায্য করে। কোয়েশ্চন নাম্বার 11, দ্বিতীয় ভাষার ক্লাসের শিক্ষক একটি অডিও বাজালেন যার বিষয় হলো স্বাস্থ্যই সম্পদ। মানে একটা অডিও তিনি তাদেরকে শোনালেন, হেলথ ইজ ওয়েলথ, এইভাবে একটি অডিও শোনালেন। এরপর তিনি একটি মুদ্রিত পৃষ্ঠা সকলকে দিলেন, মানে একটা প্রিন্টেড পেজ দিলেন। প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বললেন। পাঠটির উদ্দেশ্য ছিল শিক্ষার্থী যোগ্য করে। এই যে প্রথমে অডিও শোনালেন, তারপরে একটি পেপার দিলেন যে তারা সঠিকগুলি লিখবে, সেটার উদ্দেশ্যটা কী ছিল? ধারণা বিশ্লেষণে শ্রবণযোগ্য করে তোলায়, স্বাস্থ্য এবং সম্পদ সম্পর্কিত পাঠটি মুখস্থ করা। তারা অডিওটি শুনে মুখস্থ করবে। মুখস্থ ওয়ার্ডটা সিটেটের মধ্যে সম্পূর্ণ নেগেটিভ, মুখস্থটা পজিটিভ নয়। স্বাস্থ্য সম্পর্কিত পাঠটি শোনায়। এই যে শ্রবণ আর শোনা, শ্রবণ বলতে তো শোনা, আর শোনা বলতে শোনা। শোনা বলতে যে হেয়ারিং আছে, হেয়ারিং, আর শ্রবণ বলতে যে লিসেন আছে। লিসেন যখন আপনি মনোযোগ সহকারে কোনো কিছু শুনছেন সেটা হচ্ছে লিসেন, আর হেয়ার জাস্ট আপনি শুনে যাচ্ছেন। আপনি মোবাইল এর মধ্যে গেম খেলছেন, মা বলে আসছে বাবা তুমি ভাত খাও, সেটা হচ্ছে। আর তুমি কী করছো? জাস্ট শুনেই যাচ্ছ, কিন্তু রেসপন্স করছো না, জাস্ট শুনেই যাচ্ছ, সেটা হচ্ছে শোনা বা হেয়ারিং। আর লিসেন যখন তুমি শুনবে, তার
আনসারটাও দিবে, সাথে সাথে মনোযোগ সহকারে শুনবে, সেটা হচ্ছে লিসেন। এখানে এটাই ধারণা ছিল, ধারণার বিশ্লেষণ শ্রবণযোগ্য করে তোলা, অপশন 1টা হচ্ছে সঠিক। শিক্ষার্থীদের কোনো প্রকল্পে ব্যস্ত রাখা, কোনো কাজ দিয়ে তাদের ব্যস্ত রাখার, এটার কোনো ক্লাসের মধ্যে কোনো অ্যাক্টিভিটি শিক্ষার্থীদের ব্যস্ত রাখার জন্য থাকে না। অনেক অপশন পাবেন যে শিক্ষার্থীদের ব্যস্ত রাখার, কোনো এই অপশনটি সঠিক হবে না যেখানে শিক্ষার্থীদের ব্যস্ত রাখার জন্য দেওয়া আছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অডিও শুনে বিষয়বস্তু বুঝতে পারে এবং পরবর্তীতে মুদ্রিত পৃষ্ঠা থেকে সঠিক তথ্য নির্বাচন করে ধারণার বিশ্লেষণ করতে সক্ষম হয়। মানে যে প্রিন্টেড কাগজটা দিবেন সেই পেপারের মধ্যে হয়তো কোয়েশন আনসারগুলি থাকবে, তারা প্রথমে যে অডিও শুনবে, অডিও শুনে তারা বুঝে নেবে, বুঝার পর তারা সেখান থেকে সেটা সলভ করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 13, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কখন পালিত হয়? যে মাতৃভাষা দিবসটা কখন পালিত হয়? 21শে ফেব্রুয়ারি, 13ই এপ্রিল, 1 জানুয়ারি, 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারির মধ্যে আপনারা কী করেন? ভ্যালেন্টাইন ডে বান, এটা জানেন, এটা তো উত্তর হবে না। 1 জানুয়ারির মধ্যে আমরা জানুয়ারিটা সেলিব্রেশন করি, সেটা 13ই এপ্রিলের মধ্যে হচ্ছে যে বৈশাখীটা সেলিব্রেট করা হয় 13ই এপ্রিলের মধ্যে। আর যে মাতৃভাষা দিবস সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। অপশন 1টা হচ্ছে সঠিক, এখানে বোঝানোর কিছু নেই, এটা ফিক্সড কোয়েশন। কোয়েশ্চেন নাম্বার 14, যদি তুমি তোমার সহকর্মী বন্ধুকে ইমেল করেছো, তুমি তোমার লেখা ইমেল ধারণ চিহ্নিত করো। তোমার ফ্রেন্ডসকে একটা ইমেল দিয়েছো, সেটা কী ধরনের? সেটা বিজনেস রিলেটেড হবে না, যোগাযোগের জন্য হবে না, অপ্রতানুসারী হবে না, প্রতানুসারী আর অপ্রতানুসারী হচ্ছে ইনফর্মেল আর ফর্মেল। এখানে যে বিজনেসের কথা কিছু আসছে না। আমরা যখন একটা অ্যাপ্লিকেশন লিখি ফর্মাল থাকে আর ইনফর্মেল থাকে। এখানে যোগাযোগের কথা বলছে না যে আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করছি, সেটা না। এটার সেন্সটা ছিল যে অ্যাপ্লিকেশনের সেন্স ছিল অ্যাপ্লিকেশন, মানে ফর্মেল একটা অ্যাপ্লিকেশন থাকে আর ইনফর্মেল। ফর্মেল যখন আমরা অফিসিয়াল কোনো কিছু অ্যাপ্লিকেশন করি, ইমেল করি, সেটা হবে ফর্মেল। আর যে বন্ধুদের সাথে যেটা ইমেল করছি সেটা ইনফর্মেল, অপ্রতানুসারী। অপশন 3টা হচ্ছে সঠিক। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15, লাস্ট কোয়েশ্চন এই সেটের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 15 হচ্ছে ভাষা শিক্ষণে প্রাত্যহিক জীবনভিত্তিক বস্তুর ব্যবহারকে বলা হয়। যে রিয়েল লাইফের যে বস্তুগুলি নিয়ে ক্লাসের মধ্যে ডিসকাস করানো হয়, একটা পাতা, যে একটা লিফ আপনি ক্লাসের মধ্যে নিয়ে গেলেন, একটা বল আপনি হাতে করে নিয়ে গেলেন, একটা আপেল আপনি হাতে করে নিয়ে গেলেন, একটা অরেঞ্জ হাতে করে নিয়ে গেলেন, এটাকে কি বলা হয়? শিক্ষণ উপাদান, পাঠ, বাস্তব উপাদান, ভাষা সম্পর্কিত খেলাধুলা। এই যে বস্তুগুলি আপনি রিয়েল লাইফের বাস্তব জীবন থেকে বস্তুগুলি নিয়ে যান, এটাকে বলা হয় রিয়েলিয়া। অপশন 3টা হচ্ছে সঠিক। এই যে বাস্তব উপাদান, ভাষা শিক্ষণের প্রাত্যহিক জীবনভিত্তিক বস্তুর ব্যবহারকে বাস্তব উপাদান, রিয়েল লাইফ ম্যাটেরিয়ালস বলা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত বস্তুর মাধ্যমে ভাষার সঙ্গে পরিচিত হয় এবং শেখার প্রক্রিয়া আরও প্রাসঙ্গিক ও কার্যকারী হয়। তাহলে সঠিক উত্তর হবে বাস্তব উপাদান, বা এটাকে রিয়েলিয়া বলা হয়। অপশন 3টা সঠিক। এখানে আমাদের যে 15টি একটি সেট ছিল ল্যাঙ্গুয়েজ ট্যুর, সেই সেটটি কমপ্লিট করলাম। পরে থেকে আমাদের যে 4টি সেট ছিল 2024-এর পেপার 1-এর L1 L2 আর পেপার 2 L1 L2 অ্যানালাইসিস হয়ে গেছে। এখন থেকে আমরা শুরু করব 2018 থেকে শুরু করে 24 পর্যন্ত পেপার 1-এর, পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 ডিসকাস করার মতলব এটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ 2 যে পেপার থাকবে সেই পেপারটা আপনার যে ইংলিশের যে পেপার থাকবে সেই ইংলিশের পেপারটা হবে ল্যাঙ্গুয়েজ 2 পেপার। কারণ ইংলিশ আর বাংলা সিলেবাস সেম, কোয়েশনও সেম, জাস্ট ট্রান্সলেশনের ডিফারেন্সটা। আর যে ইংলিশের কয়েকটি পেপার আমি ডিসকাস করাবো, আর এই যে বাংলার ক্লাসগুলো দেখবেন সেখান থেকে আপনার ইংলিশও কমপ্লিট হবে, বাংলাও কমপ্লিট হবে। আপনি আপনার বন্ধুদের সাথে সেই চ্যানেলটি শেয়ার করবেন যাতে চ্যানেলের মধ্যে তারাও জড়িত হয়, তারাও বাংলার ক্লাসগুলো ভালোভাবে পাওয়া যায়। যখন আমরা সিটেটের প্রিপারেশন শুরু করি বাংলার ক্লাসগুলো একটি কম্প্রিহেন্সিবলভাবে পাওয়া যায় না, তাই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ক্লাসটি কীভাবে হয়েছে সেই মন্তব্যটা জানাবেন কমেন্টের মধ্যে। কারণ আমি যে নেক্সট ক্লাস দেব, যদি আপনি ভালো মন্তব্য করবেন না কিংবা খারাপও করেন, আমার কোনো অসুবিধা নাই। আপনার মন্তব্যে আমার একটা মোটিভেশন জাগবে, আমার ক্লাসগুলো দিতে ভালো লাগবে। দেখবেন বাংলার ক্লাস ইউটিউবের মধ্যে নেই। আর যদি আপনারা যে ক্লাসগুলো পাবেন সেই ক্লাসগুলো ওয়েস্ট বেঙ্গলের ক্লাসগুলিতে 2018-র বা পুরানো যে কোয়েশন, অফলাইনের যে প্রথমের অফলাইনের কোয়েশন, এই প্যাটার্নের মধ্যে এখন এত বেশ কোয়েশন আসে না, সেই প্যাটার্নটি এখন একটু চেঞ্জ হয়ে গেছে। মানে আর যে অনলাইনের কোয়েশনগুলো ইউটিউবের মধ্যে ডিসকাস করা নেই, সেই অনলাইনের প্রত্যেকটি কোয়েশন আমি ডিসকাস করব। 2018 থেকে শুরু করে 24 পর্যন্ত আসবো, আর লাস্টে একটি ম্যারাথন দেবো। সেই ম্যারাথনের মধ্যে যতগুলো পড়ালাম সেগুলি একটি রিভিশন একবার দিয়ে দেবো। পেপার 1-এর জন্য একটি ম্যারাথন আর পেপার 2-এর জন্য একটি ম্যারাথন। আর এর আগে আমি সব ক্লাসগুলি কমপ্লিট করব, মানে কোয়েশন পেপারগুলি ডিসকাস করব।
তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, কিন্তু মন্তব্যটা জানাবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ক্লাসটা কিভাবে হয়েছে সেটা আমি জানতে চাই, কারণ ইউটিউবে বাংলার ক্লাস নাই। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।